23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন কর্নেল ওলি। চলুন আমরা কর্নেল ওলির সেই বিখ্যাত ভবিষ্যৎবাণী আমরা শুনি। তারপর আমরা কর্নেল ওলি তিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বা তিনি হতে পারবেন কিনা, বা কর্নেল ওলি রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্যতা রাখেন কিনা, তিনি রাষ্ট্রপতি হলে কি কি ধরনের উপকার হতে পারে বা কি কি ধরনের ক্ষতির সম্ভাবনা আছে, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। চলেন আমরা তার আগে কর্নেল ওলির বক্তব্য শুনি, তারপর আমরা পুরো ডিটেল আলোচনা করব। চলেন। শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে আমাদের ছোট ছেলে নাহিদ এবং শেখুল হাদিস মাহমুদুল হক সাহেব তিনজন যদি একসাথে হয়ে যায়, এক সপ্তাহের মধ্যে আপনার সরকারের পতন হবে, এটা অনিবার্য। কর্নেল ওলি সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এই কর্নেল ওলি শুধু তার নিজের সুবিধার জন্য, তার ব্যক্তির সুবিধার জন্য, তার পরিবারের সুবিধার জন্য তিনি বোল্ড পাল্টাইছেন অনেকবার। তো এরকম একটা সুবিধাবাদী লোক, যেমন তিনি মুক্তিযুদ্ধের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে মুক্তিযুদ্ধ করেছেন, এটা যেমন সত্য, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে ছিলেন, রাজনীতি করেছেন। আবার তিনি এরশাদের সাথেও ছিলেন, স্বৈরাচার এরশাদ তার সঙ্গে ছিলেন, তিনি হাসিনার সঙ্গে ছিলেন, তিনি খালেদা জিয়ার সঙ্গে ছিলেন। আবার যেই লোকটা শুধু জামাত বিএনপির সঙ্গে থাকার কারণে তিনি বিএনপির জোট থেকে বের হয়ে গিয়েছিলেন 2001 থেকে 6 সালের যে বিএনপি সরকারের যে 20 দলীয় জোট ছিলেন, সেই জোট থেকে এই কর্নেল ওলি বের হয়ে গিয়েছিলেন। তিনি কি এক্সকিউজ দিয়েছিলেন? তার এক্সকিউজ ছিল যে জামাত স্বাধীনতা বিরোধী, তারা দেশ বিরোধী, তারা রাজাকার, আলবদর, আল শামস, এদের সাথে তিনি থাকবেন না, যে জন্য তিনি বিএনপির জোট থেকে বের হয়ে গেলেন। এখন কি এমন হইল যে তাকে এই রাজাকার, দেশ বিরোধী, যারা সার্বভৌমত্ব বিরোধী, যারা আমাদের দেশকে চায় নাই, সার্বভৌমত্ব চায় নাই, তাদের সাথে আবার তিনি জোটে গেলেন? এই কোশ্চেন আমি আপনাদের কাছেই রেখে দিলাম। কর্নেল ওলি এই গত যে নির্বাচন 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হয়েছে, সেই নির্বাচনের আগে তিনি বিএনপির জোটে যাওয়ার জন্য, বিএনপির সাথে নির্বাচন করার জন্য তিনি একটা নেগোসিয়েশনে যাচ্ছিলেন আর কি, নেগোসিয়েশন করতে চাচ্ছিলেন। সেই নেগোসিয়েশনটি কি, বিএনপির কাছে তিনি বেশ কয়েকটা সিট চেয়েছিলেন, তার মধ্যে তার স্ত্রীকেও একটা আসন ছাড়তে হবে আর কি। তো বিএনপি তো জানে যে তার জনপ্রিয়তা বা হচ্ছে তার দলের জনপ্রিয়তা, তো সব কিছু বিবেচনা করে বিএনপি তাকে সেই কমিটমেন্টে রাজি হয় নাই। বিশেষ করে সে যদি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করতে চেতেন বা বিএনপিতে যোগ দিয়ে একাধিক আসন চেতেন, সেটার একটা প্রেক্ষাপট ছিল। কিন্তু এলডিপি, যার মার্কাই মানুষ চেনে না, তো এইরকম একটা মার্কাবিহীন, যার জনসম্পৃক্ততা নাই, এইরকম একজন মানুষকে বিএনপি কী জন্য একাধিক সিট দিবে, সেই সব কিছু বিবেচনা করে বিএনপি কর্নেল ওলিকে তার প্রস্তাবে রাজি হয় না, যার ফলে তিনি রাগে ক্ষোভে সেই স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী, যারা সার্বভৌমত্ব চায় নাই, রাজাকার, আলবদর, আল শামস, এদের সাথে যায় তিনি জোট করলেন। এরকম একটা আগাগোড়া যে মানুষটা সুবিধাবাদী, নিজের স্বার্থের জন্য, নিজের সুবিধার জন্য, নিজের দলের সুবিধার জন্য, পরিবারের সুবিধার জন্য সে স্বাধীনতা, সার্বভৌমত্ব, কে রাজাকার, কে আলবদর, কে আল শামস, এগুলা যখন সে বিচার বিশ্লেষণ করে না, এইরকম একজন মানুষকে যখন রাষ্ট্রপতি পদ হিসাবে 11 দলীয় জোট মনোনয়ন দেন, এখন আপনারাই বিবেচনা করবেন, যারা অডিয়েন্স আছেন, যারা এই বক্তব্য শুনবেন, আপনারাই বিচার বিশ্লেষণ করবেন এইরকম আগাগোড়া একজন সুবিধাবাদী লোককে রাষ্ট্রপতি পদে বসানো যায় কিনা। আমাদের খুবই কনসার্নের বিষয় হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি, এরকম একটা পদে থেকে তিনি চাইলে যে কোনো একটা অঘটন ঘটাতে পারে। যে ব্যক্তি নিজের সুবিধার জন্য জোট ছাড়তে পারে, যে ব্যক্তি নিজের সুবিধার জন্য রাজাকারের সাথে জোট করতে পারে, আলবদর, আল শামস, দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধীদের সাথে জোট করতে পারে, তো সেই লোক যদি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় বসে, আপনারা চিন্তা করেন সে দেশকে বিক্রি করতে কখনোই কুণ্ঠাবোধ করবে না, শুধু নিজের সুবিধার জন্য। এই ধরনের একটা আগাগোড়া সুবিধাবাদী লোককে আপনারা রাষ্ট্রপতি পদ হিসাবে তাকে দেখতে চান কিনা, ইটস আপ টু ইউ। বিচার বিশ্লেষণ আপনারা করবেন, কমেন্টস আপনাদের মতামত দিবেন। ধন্যবাদ।